ইলেকট্রোকনভালসিভ থেরাপি। এটা বেশি পরিচিত আসলে শক থেরাপি বা শক ট্রিটমেন্ট বলে। আসলে প্রথমে আমরা জেনে নিই এই যে শক ট্রিটমেন্ট বা ইলেকট্রোকনভালসিভ থেরাপি বা ইসিটি, এটা কি পদ্ধতিতে চিকিৎসা করা হয়। সাধারণত এটা একটা সাধারণ মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে। আর আমরা স্বভাবতই ধরুন মুভিতে বা প্রচার মাধ্যমে যে ধরনের দেখতে পাই, ইসিটিকে যেভাবে দেখানো হয়, তো সেই কারণে মানুষের মধ্যে একটা ভয় সবসময় বাস করে যে ইসিটি পদ্ধতিতে চিকিৎসাটা হয়তো খুবই বেদনাদায়ক, মর্মান্তিক ধরনের। কিন্তু আসলে কিন্তু সেই রকম কিছু না। ইলেকট্রোকনভালসিভ থেরাপি বা ইসিটি ট্রিটমেন্টটা হলো যে এই পদ্ধতিতে খুব কম পরিমাণে একটা ইলেকট্রিক কারেন্ট আমাদের ব্রেনের মধ্যে চালনা করা হয়। আর এই কারেন্টটা ব্রেনের মধ্যে আমাদের বিভিন্ন যে নার্ভ থাকে, নার্ভ থেকে যেগুলো ধরুন কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়, সেই পদার্থগুলোর ক্ষরণের পরিমাণ কন্ট্রোল করে। এবং সেই পরিবর্তনের কারণে দেখা যায় যে এই ইলেকট্রিক কারেন্টটা পাস করালে তারপরে অনেক রুগী, মানসিক রুগী, তার যেগুলো অসুবিধা সেগুলো থেকে পরিত্রাণ পায়। আমি নেক্সট বলবো সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রোকনভালসিভ থেরাপি, এটা কখন দেয়া হয়? সব মানসিক রুগীকেই কি এটা দেয়া হয়? না। দেখা গেছে যে কিছু কিছু রুগীর ক্ষেত্রে এই ইলেকট্রোকনভালসিভ থেরাপি বা ইসিটিটা খুব ভালো কাজ করে। যেরকম ধরুন ডিপ্রেশন বা হতাশগ্রস্ততা। তারপর ধরুন বাইপোলার ডিসঅর্ডার বলে এক ধরনের মানসিক রোগ আছে। বাইপোলার ডিসঅর্ডার মানে হলো ধরুন কখনো কখনো খুব বেশি হতাশগ্রস্ততা, আর কখনো কখনো সেই একই রোগীর মধ্যে দেখা যায় যে বেশি উত্তেজিত হয়ে যাওয়া। সেই অবস্থাটাকে আমরা সাধারণত বাইপোলার ডিসঅর্ডার বলে বলি। আরেক ধরনের রোগ আছে যেটা হলো স্কিজোফ্রেনিয়া, বা যেটা বেশি পরিচিত উন্মাদগ্রস্ততা বলে। ক্যাটাটোনিয়া বলে এক ধরনের আমাদের কন্ডিশন আছে। ক্যাটাটোনিয়া মানে হলো ধরুন রুগী একই জায়গাতে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা, খাবার দাবার গ্রহণ না করা, মলমূত্র ত্যাগ না করা, হাত বা পা এগুলোকে নড়াচড়া একদমই কমিয়ে দেয়া। এটা অনেক সময় স্কিজোফ্রেনিয়া বা ডিপ্রেশনেও দেখা যায়, ক্যাটাটোনিয়া। সো এই সব অবস্থাগুলোতে দেখা যায় যে যদি আমরা ইসিটি দিই তাহলে রুগী খুবই তাড়াতাড়ি ভালো হয় এবং খুবই উপযোগী এই ইলেকট্রোকনভালসিভ থেরাপি। তাছাড়া দেখা যায় যে অনেক সময় ডিপ্রেশন বা স্কিজোফ্রেনিয়া রুগীর মধ্যে আত্মহত্যা করার প্রবণতা খুব বেশি পরিমাণে থাকে। সেই সব রুগীর ক্ষেত্রেও আমরা যদি ইসিটি দিই তাহলে খুবই দ্রুত গতিতে দেখা যায় সেই রোগের থেকে খুবই তাড়াতাড়ি পরিত্রাণ পাওয়া যায়। বা অনেক সময় অনেক কিছু যে আচরণগুলো আমরা যেগুলো আমাদের ওষুধ ব্যবহার হয় সেই ওষুধে একদমই কমাতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না, সেই সব ক্ষেত্রেও আমরা যদি ইসিটি দেয়া যায়, দেখা যায় যে খুব দ্রুত গতিতে এই লক্ষণগুলো ভালো হয়। তাছাড়া ইসিটির আরেকটা উপকারিতা হলো যে অনেক সময় দেখা যায় যে অনেক রুগীর ক্ষেত্রে আমরা যে মানসিক রোগের ক্ষেত্রে ওষুধগুলো ব্যবহার করি, সেই ওষুধগুলো অনেক সময় অনেক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট করে। তো সেই সব ক্ষেত্রে আমরা যদি ইসিটি দেওয়া যায়, দেখা যায় যে ইসিটির ক্ষেত্রে সেই সব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো থাকে না। তো সেই সব ক্ষেত্রেও ইসিটি খুবই উপকারী। পরবর্তী আমরা আলোচনা করব যে এই যে ইসিটি দেওয়ার আগে কি কি আমরা মেনে চলি। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কথা সেটা হচ্ছে যে রুগী বা রুগীর আত্মীয় স্বজনের কাছ থেকে বা গার্জেন ধরুন তাদের কাছ থেকে যে ইসিটি দেওয়ার জন্য অনুমতিপত্র বা সই, সেটা সবসময়ই নেওয়ার দরকার। নেক্সট হচ্ছে যে ধরুন আমরা বলতে পারি যে ইসিটি দেওয়ার একদিন আগে সাধারণত আমরা একটা চেক আপ করা হয়, সেটাকে আমরা প্রি অ্যানাস্থেটিক চেক আপ বলা হয়। ধরুন রুগীর কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা,
বা কোনো ধরনের অ্যালার্জি আছে কিনা, বা অনেক সময় আমরা অনেক রুগীকে দেখি যে ফলস দাঁত লাগানো থাকে, সেই সবগুলো দেখা হয়। বা ধরুন কিছু যদি দরকারি পরীক্ষা করতে হয়, তো সেই পরীক্ষাগুলো ধরুন ইসিটি দেওয়ার আগে করে নেওয়া হয়। তারপরে এটা সবসময় রুগীকে একটা উপদেশ দেওয়া হয় যে ধরুন ইসিটি দেওয়ার 8 ঘন্টা আগে থেকে রুগী যাতে কোনো কিছু খাদ্যদ্রব্য গ্রহণ না করে বা জলও না খায়। কারণ এটা সবসময় আমাদের ধরতে হয় যে ধরুন ইসিটির সময়ে যাতে রুগীর মূত্রথলি বা পাকস্থলী খালি থাকে। তার সঙ্গে আরেকটা পরামর্শ দেওয়া হয়, যেটা ধরুন যাতে শ্যাম্পু দিয়ে চুলটা ধোয় আর কি। তার কারণ হচ্ছে যে ধরুন এই ইসিটি চলার সময় অনেক কিছু তার বা অনেক কিছু লিড মাথাতে লাগাতে হয়, তো সেই কারণেই শ্যাম্পু দেওয়ার প্রয়োজনীয়তা আছে। আরেকটা হচ্ছে যে ধরুন রুগী অনেক রুগী দেখা যায় যে অনেক কিছু অলংকার পরিধান করেন, তো সেই অলংকারগুলো যাতে ইসিটি দেওয়ার আগে খুলে যায়। তার কারণ হচ্ছে যে অনেক সময় এই অলংকারের কারণে অনেক কিছু আঘাত পেতে পারে, সেই জন্যে অলংকারগুলো খুলে যেতে হয়। বা ধরুন যেটা বললাম যে ফলস দাঁত লাগানো থাকে, সেই ফলস দাঁতটা খুলে রাখতে হয়। এরপর আমরা আলোচনা করব যে ইসিটিতে কি হয়, ইসিটি কিভাবে দেয়া হয়। তো সাধারণত কি হয় যে ইসিটি রুমে ঢোকানোর পরে ধরুন পেশেন্টকে বিছানার ওপরে শোয়ানো হয়, তারপরে একটা অচৈতন্য করার একটা ইঞ্জেকশন দেওয়া হয়, যেটাকে আমরা অ্যানাস্থেটিক এজেন্ট বলি। তো এই ওষুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে রুগী 5 থেকে 10 মিনিট অচৈতন্য অবস্থার মধ্যে চলে যায়। তার সঙ্গে আরেক ধরনের ইঞ্জেকশন দেওয়া হয়, যেটাকে আমরা মাসেল রিল্যাক্সেন্ট বলি। এই ওষুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয় যে রুগীর যেটা মাংসপেশিগুলো নরম বা শিথিল হয়ে যায়, যেটা হলে আর কি ইসিটি দেওয়াতে আমাদের সাহায্য হয়। তার সঙ্গে সঙ্গে আমরা কিছু কিছু জিনিস আমাদেরকে পর্যবেক্ষণ করতে হয়, সেই জন্যে আমাদেরকে অনেক কিছু লিড বা তার লাগাতে হয়। ধরুন আমাদের হৃৎপিণ্ডের কার্যকলাপ দেখার জন্যে বা আমার মস্তিষ্কের কার্যকলাপ দেখানোর জন্য, যেটাকে আমরা ইজি বলা হয়, বা ধরুন ইসিজি করা হয় হার্টের কার্যকলাপ দেখার জন্য। তো সেই জন্য আমাদের কিছু কিছু লিড বা তার আমাদেরকে লাগাতে হয়। তার সঙ্গে আরেকটা ধরুন ইসিটি দেওয়ার সময় যদি তার জীবের কোনো আঘাতগ্রস্ততা না হয়, সেই জন্য আমরা একটা মাউথ গার্ড বলে একটা জিনিস আমরা মুখের মধ্যে লাগিয়ে দিই। এইগুলো করার পরে যেগুলো ইসিডির দুটো লিড থাকে, এই লিড দুটো আমাদের কপালের দুদিকে আমাদের লাগানো হয়। তারপরে কপালের দুদিকে লাগানোর পরে একদম খুব কম পরিমাণে ইলেকট্রিক কারেন্ট পাস করানো হয় খুব কম সময়ের জন্যে, এবং এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনের মধ্যে একটা রাসায়নিক পরিবর্তন হয়, এবং এই রাসায়নিক পরিবর্তনই পরবর্তীকালে আমাদের যে লক্ষণগুলো থাকে মানসিক রোগের, সেই লক্ষণগুলো ঠিক করতে সাহায্য করে। সব মানুষের একটা ভুল ধারণা থাকে যে আমরা যেভাবে ধরুন সিনেমা বা প্রচার মাধ্যমে দেখে থাকি যে ইসিটি দেওয়ার সময় পেশেন্টের খুবই বেশি পরিমাণে কষ্ট হয় বা পরবর্তীকালে মনে থাকে, সেরকম কিছুই হয় না। তার কারণ হচ্ছে যে আপনাদেরকে যেটা বললাম যে আমরা অচৈতন্য করার ইঞ্জেকশন, সঙ্গে মাসেল রিল্যাক্সেন্ট, যে মাংসপেশিগুলো থাকে সেগুলোকে শিথিল করার জন্য আমরা ইঞ্জেকশন দিই। তো এইগুলোর সাহায্যে যেটা হয়, রুগী পুরোপুরি অচৈতন্য অবস্থায় থাকে, রুগী বুঝতেই পারে না যে তাকে কিছু একটা ইলেকট্রিক কারেন্ট পাস করানো হলো, বা তার এটা মনেই থাকে না। তো যে ধরনের প্রচার মাধ্যমে দেখা হয় সেটা সম্পূর্ণ ভুল, এরকম কিছুই হয় না। আর খুব কম সময়ের জন্য দেয়া হয়, খুব কম পরিমাণে ইলেকট্রিক কারেন্ট যেটা হয়, যেটুকু না আপনার খালি মানসিক লক্ষণগুলোকে ভালো করতে সাহায্য করে। এরপর আমরা জানবো যে ইসিটি দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়। ইসিটি দেয়া হলো, তারপরে সাধারণত ইসিটি রুমের বাইরে আরেকটা রুম থাকে, যেটাকে আমরা রিকভারি রুম বলি। সেই রিকভারি রুমে নিয়ে যাওয়া হয়, এবং সাধারণত ইসিটি দেওয়ার 5 থেকে 10 মিনিট পরেই রুগীর অচৈতন্যতা কেটে যায় এবং জ্ঞান ফেরে,
এবং ঘরের মানুষ বা ধরুন ডাক্তার বা নার্স এদেরকে চিনতে পারে, এবং তারপরেও আমরা কিছু সময় তাকে এই রিকভারি রুমের মধ্যে রাখা হয়, কারণ সেই সময়টাতে রোগীর ব্লাড প্রেশার, পালস বা শ্বাস প্রশ্বাসের গতিবিধি এগুলো সব পর্যবেক্ষণ করা হয়। এটা হতে সাধারণত 15 থেকে 20 মিনিট সময় লাগে। 15 থেকে 20 মিনিট হওয়ার পরে আমরা সেই রুগীকে সেই রিকভারি রুম থেকে তার যে ওয়ার্ডে থাকে সেই ওয়ার্ডে আমরা স্থানান্তরিত করা হয়। এরপর আমরা জানবো যে ইসিটি এই যে আমরা দিই, কতদিন ইসিটি চলবে। সাধারণত এটা কোনো ঠিক নেই, কিন্তু দেখা গেছে যে সাধারণত আমরা প্রতি সপ্তাহে ধরুন রুগীকে 2 বা 3 বার আমরা ইসিটি দিই, মানে ধরুন 2 দিন বা 1 দিন বাদ আমরা ইসিটি দিই। তো সপ্তাহে 2 থেকে 3টে ইসিটি দেওয়া হয়, এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন সংখ্যক ইসিটি দেওয়া হয়, কিন্তু সাধারণত দেখা যায় যে বেশিরভাগ রোগের ক্ষেত্রে 6 থেকে 12টা ইসিটিতেই রোগী সুস্থ হয়। এই যে ইসিটি দেয়া হয়, এই ইসিটিটা কতটা নিরাপদ দেয়া, সেটা সবার মনেই একটা প্রশ্ন থাকে যে কতটা নিরাপদ, আমি যে ইলেকট্রিক কারেন্ট দিই সেটা কিছু ক্ষতি করে নাকি। দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে ইসিটি সবথেকে বেশি নিরাপদ। যেরকম ধরুন আমি বলছি গর্ভবতী মহিলা বা বাচ্চা হওয়ার পরেই দেখা যায় অনেকের অনেক সময় ডিপ্রেশন হয়, অনেক সময় উন্মাদগ্রস্ততা হয়। এইসব কন্ডিশনে ধরুন দেখা যায় যে যদি তাকে অন্য কোনো মানসিক রোগীর যেগুলো ওষুধ দেওয়া হয় তো সেইগুলো বেশি ক্ষতি করে। কারণ কি হয়, সঙ্গে বাচ্চাটা ধরুন দুগ্ধপান করে, তো সেই সব ওষুধগুলো এই দুগ্ধের সঙ্গে বাচ্চার শরীরেও প্রবেশ করে। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় যে যদি ইসিটি দেওয়া হয়, ইসিটি ওষুধের থেকেও বেশি নিরাপদ, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বা ধরুন কম বয়সী ছেলেমেয়ের ক্ষেত্রে বা ধরুন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রেও দেখা যায় ইসিটি খুবই নিরাপদ। কিন্তু সাধারণত ধরুন 18 বছরের নিচে যদি ইসিটি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় আমাদেরকে। তারপর ধরুন ইসিটিতে অন্যান্য আমরা দেখেছি, ধরুন অন্যান্য সার্জারি বা শল্য চিকিৎসা করতে গেলে যে সামান্যতম রিস্ক থাকে, ইসিটিতে রিস্ক তার থেকেও কম, নেই বললেই চলে, খুব কম রিস্ক। ইসিটি কতটা উপকারী আমাদের চিকিৎসার ক্ষেত্রে, দেখা যায় যে পরিসংখ্যান মতে দেখা যায় ধরুন 70 থেকে 90% ক্ষেত্রে ইসিটি খুবই লাভজনক হিসাবে দেখা যায়। এবং এই ইসিটি যেটা ধরুন উপকারিতা, এটা খুব দ্রুত গতিতে হয়, দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যেই, 1-2 সপ্তাহের মধ্যেই দেখা যায় যে পেশেন্ট অনেক সময় সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। কিন্তু ইসিটির এই যে প্রভাবটা সাধারণত কম দিনের জন্য থাকে। তো সেই কারণে ইসিটিতে যদি রুগী ভালো হয়, তারপরেও দেখতে হয় যে যাতে এই অবস্থাটা ভালো হলো, এই ভালো থাকার অবস্থাটা আরও পরবর্তীকালেও ঠিক রাখার জন্যে রুগীকে অনেক সময় ওষুধ বা ধরুন মাঝে মাঝে ইসিটি দেয়া হয়ে থাকে। সবার মনে একটা মানে ধারণা থাকে যে হয়তো ইসিটি যে দেয়া হয়, ইসিটিটা আমাদের ব্রেনের মধ্যে কিছু ড্যামেজ করে নাকি। কিন্তু বিভিন্ন পরীক্ষা করে দেখা গেছে, ধরুন এমআরআই বা এমআরএস, অনেক কিছু পরীক্ষা করে দেখা গেছে যে ইসিটি দেওয়ার জন্যে ব্রেনের কোনো ক্ষতি হয় না। সেই সামান্যতম ইলেকট্রিক কারেন্টেই আমার ব্রেনের মধ্যে পাঠানো হয়, যেটা কিনা খালি এই কেমিক্যাল চেঞ্জ করে, যেটার জন্য আমাদের মানসিক রোগীর যে লক্ষণগুলো সেইগুলোই ভালো হয়, কিন্তু পার্মানেন্টভাবে এরা ব্রেনের কোনো ক্ষতি করে না। এই ইসিটি যে দেয়া হয়, ইসিটির কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে? সাধারণত ইসিটি যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেগুলো খুবই কম। ইসিটি দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা দেখা যায় যে অনেক সময় একটা বমি বমি ভাব বা অল্প বমি হওয়া, বা ধরুন মাথাটা অল্প ভারী ভারী লাগা বা অল্প মাথা যন্ত্রণা,
অনেক সময় ভুলে যাওয়া, এই ধরনের লক্ষণগুলো দেখা যায়। অনেক রুগীর ক্ষেত্রে দেখা যায় যে যে ভুলে যাওয়াটা বা মেমারি লসটা এটা কিছুদিন স্থায়ী হয়, ধরুন কয়েক সপ্তাহ এটা স্থায়ী হতে পারে, কিন্তু কয়েক সপ্তাহ পরে আবার সেটা নিজে নিজে ঠিক হয়ে যায়। এটা কখনোই পার্মানেন্ট হয় না, এটা অস্থায়ী রূপে এই ভুলে যাওয়াটা থাকে। আমরা কি কি অবস্থাতে ইসিটি দেয়া যায় না বা ইসিটি দেওয়ার আগে সতর্কতা অবলম্বন করতে হয়, সেরকম কোনো অবস্থাই নেই যাতে একদম ইসিটি দেওয়া যাবে না, কিন্তু কিছু কিছু কন্ডিশন থাকে। ধরুন সেই কন্ডিশনগুলোতে ইসিটি দেওয়ার আগে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। ধরুন কারোর 3 মাসের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছিল, বা বুকে খুব বেশি যন্ত্রণা অনুভব করেছিল, বা ধরুন ব্রেনে কিছু স্ট্রোক হয়েছিল, বা ধরুন কারোর হয়তো ব্রেনের মধ্যে প্রেশার খুব বেশি আছে, বা কারো হয়তো ধরুন হার্ট ফেল হয়েছিল কয়েক মাসের মধ্যে, বা অনেকে ধরুন হার্টের মধ্যে ভালভের অসুখ আছে কিছু, বা অনেক সময় ধরুন পিঠের হাড়ের হয়তো কোনো আঘাতগ্রস্ততা আছে, বা ধরুন হাড় কিছু ভেঙেছে বা ব্যথা আছে, সেই সব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়। অনেকের ধরুন কানের মধ্যে অনেক কিছু মেশিন ফিট করা থাকে, ধরুন বা ব্রেনের মধ্যে অনেক সময় কিছু মেশিন থাকে, বা অনেকের পেসমেকার লাগানো থাকে, সেই সব ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। আরেকটা স্বাভাবিকই প্রশ্ন আমাদের মধ্যে আসে, যেটা যে এই যে ইসিটি দেওয়ার পরে কি পেশেন্ট গাড়ি চালাতে পারে বা ড্রাইভ করতে পারে? সাধারণত ধরুন একটা ইসিটি দেওয়ার পরে এটাই সাধারণত পরামর্শ দেওয়া হয় যে 24 ঘন্টা যাতে সে গাড়ি না চালায়, বা কয়েকটা ইসিটি দেওয়ার পরে ধরুন কেউ 5টা বা 6টা ইসিটি পেল 1-2 সপ্তাহের মধ্যে, তারপরে বলা হয় যে 1-2 সপ্তাহ যাতে গাড়ি চালানো থেকে বিরত থাকে। পরিবারের মানুষ কিভাবে ধরুন ইসিটি পাওয়া রুগীর সাহায্য করতে পারে? সাধারণত ধরুন রুগী যদি হাসপাতালে ভর্তি আছে, তো ওয়ার্ড থেকে ধরুন পেশেন্টকে ইসিটি রুমে নিয়ে আসা, বা রুগী ধরুন যদি বাড়িতে আছেন, আউটডোর বেসিসে ইসিটি পেয়ে থাকেন, তাহলে ধরুন বাড়ি থেকে রুগীকে হসপিটালে নিয়ে আসা, বা ইসিটি দেওয়ার পরে আধ ঘন্টা পরে রুগীকে আবার ধরুন হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া। তো এই এই এইগুলো দায়বদ্ধতা বাড়ির লোকের উপরে আসে, বা আর যেগুলো কথা বললাম ধরুন এইগুলোর উপরে অল্প সতর্কতা অবলম্বন করতে হয়। যে ধরুন জুয়েলারি কিছু অলংকার পরে আছে, তো অলংকারগুলোকে যাতে নিজের কাছে রাখা, বা আগের দিনে শ্যাম্পু করা, বা ইসিটি দেওয়ার পরেও ধরুন বাড়িতে নিয়ে যাওয়ার পরেও দেখা গেল যে কোনো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো, বা অন্য কোনো লক্ষণ দেখা গেল, তো সেইগুলো যথাসম্ভব তাড়াতাড়ি পরামর্শ নেওয়া চিকিৎসকের থেকে, আর সেই সঙ্গে নিয়মিত এই রোগীকে হাসপাতালে নিয়ে আসা, ওষুধ ঠিকঠাক খাচ্ছে কিনা সেইগুলোর উপরে পর্যবেক্ষণ করা। তো এইগুলোই হলো বাড়ির লোকের কর্তব্য।